হাই করে শ্বশুরবাড়ির অনেক অত্যাচারে, এমনকি এটাও হয়েছে যে আমাকে জানালাটা কেটে দরজা করে দিয়েছে আলাদা করে দেওয়ার জন্য। আমার 8টা পোষ্যকে বিষ দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমার কাছে কোনো প্রমাণ ছিল না সেই মুহূর্তে লড়ার জন্য, না হলে আমি লড়তাম। জন্মগত হার্টে ব্লকেজ, তো ওর ওপেন হার্ট সার্জারি হওয়ার কথা। আমরা কলকাতায় দেখাবার পরে ওরা বলেছে যে 3টি অপারেশন হবে, কিন্তু মানে কতটা কি সিওরিটি জীবনের ওনারা দিতে পারবেন না। জনসাধারণের আশ্রয় দেওয়া নাম, যারা আমার কাছে বাচ্চা দিয়ে গেছে বা রেখে গেছে নিঃস্বার্থে, তারা রেখে গেছে, তাদের দেওয়া নাম আশ্রয়। সত্যি আশ্রয়। তারা বলেছে দিদি এখানে রেখে গেলে বাচ্চা বাঁচবে। ভাতের ফ্যান ডাল ছুঁড়ে দেয়। আমার পাশে একজন আছেন, তার বারান্দায় শুতে যায় বলে তার হাজবেন্ড ডালের জল নিয়ে হাতায় করে বাচ্চাটির গায়ে দিয়ে দেয়। আমার হিউম্যান ফ্রেন্ডসদের মধ্যে এতটা ফিলিংস বা এতটা ভালোবাসা ওদের মধ্যে দেখিনি। আমার হিউম্যান ফ্রেন্ডস একসময় অনেক ছিল। একসময় বলার কারণ এটাই, কারণ আমি যেহেতু এই বাচ্চাদের এই রাস্তার পশুদের নিয়ে নাড়াঘাটা করি, সেটা ওরা পছন্দ করেন না। যেহেতু এদের সঙ্গে আমি কথা বলি, এদেরকে তো খুব ভালোবাসি, তো এদের সঙ্গে কথাবার্তা বলি, এদেরকে খাওয়াই, সেটা আমার হিউম্যান ফ্রেন্ডসদের চোখে পড়ে নোংরামি করে, কি নোংরা ঘাটে কি করে। এই জন্যই আজকের দিনে দাঁড়িয়ে, আজকে আমি ক্লাস 11-এ পড়ি, তো এই বছরই মাধ্যমিক পাশ করেছি, ক্লাস 11-এ পড়ি, তো আমার এই সময় কোনো বন্ধু নেই। মানুষকে এদের প্রেমে কনভার্ট করতে পেরেছি, কিছু মানুষ এত বছরে। আগে যারা লাথি মারতো, আগে যারা খেতে দিত না, বাড়ির সামনে শুলে জল ঢেলে দিত, তাদেরকে দেখেছি একটা বিস্কিট হলো এখন দেয় পাড়ায়। বাহ, এই বদলটাই আমি চেয়েছিলাম। আমার 8টা বাচ্চার জীবন দিয়ে এই বদলটা আমি আনতে পেরেছি। এই মুহূর্তে আমি আছি সোনারপুর চণ্ডীতলায়। আমার চ্যানেলে আপনারা বিভিন্ন ধরনের ইন্টারভিউ দেখেন, তবে এই কাজটা অনেক দিন ধরে করতে আসা হচ্ছে না, কিন্তু আমি জানতাম আমি আসবই, কারণ খুব আমার মনের কাছের একটা কাজ এটা হয়ে থাকবে এবং অনেকের আমার মনে হয়। এবং যে মানুষটার ইন্টারভিউ নিতে এসেছি তিনিও সকলের খুব মনের কাছাকাছি, মনের মানুষ হয়ে থাকার মতোই একজন মানুষ। সোনারপুরের কুকুরের দিদি, কুকুরের মা বলে তিনি পরিচিত, সমিতাদি আমাদের সঙ্গে আছেন এবং তার মেয়ে আছে তানিষ্কা পণ্ডিত। তানিষ্কা আমাদের সঙ্গে আছেন। কেন আজকে এসেছে, এই যে দেখছেন দুজন খুদে রয়েছে, এখানে আরো আছে এরকম যারা মানে রাস্তায় রেখে দিয়ে যান নিজেদের পোষ্যদের বা ভালোবাসেন না, তাদেরকে একটা আশ্রয়ের জায়গা করে দিয়েছেন, তাদের মাথার উপর ছাদ করে দিয়েছেন। এই যে বাড়িটা দেখছেন তারই ওপরে আপনাদেরকে দেখাবো, আপনারা দেখবেন। বাবারি আর সেই কারণে আমার মনে হলো সত্যি আজকাল আমরা এতই নিজেদের নিয়ে ভাবি, সেখানে ওদেরকে নিয়ে ভাবার সময় কোথায়। অনেক সমস্যা নিয়েও কিন্তু দিদি এই কাজটা করে যাচ্ছে বহু বছর ধরে, তাই তো দিদি? কত বছর হলো? সে ছোটবেলা থেকেই তো এদেরকে নিয়ে থাকি, এইখানে আসার পর বহু বছর, যতদিন এসছি আর কি, যতদিন এসছে এখানে অনেক লড়াই করে শ্বশুরবাড়ির অনেক অত্যাচারে, এমনকি এটাও হয়েছে যে আমাকে জানালাটা কেটে দরজা করে দিয়েছে
আলাদা করে দেওয়ার জন্য। আমার 8টা পোষ্যকে বিষ দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমার কাছে কোনো প্রমাণ ছিল না সেই মুহূর্তে লড়ার জন্য, না হলে আমি লড়তাম। সেই সময় অতটা শক্তিও ছিল না, শক্তিও ছিল না, সেই বয়সটাও ছিল না, সেই শক্তি ছিল না, সেই জ্ঞানটুকু ছিল না। আজকের দিনে সবাই আমাকে চেনে, সোশ্যাল মিডিয়ায় ভালোবাসে, সেই আমাকে তখন কেউ চিনতো না, তেমন জানতো না। আর কি, আমিও নতুন ছিলাম, অনেক অত্যাচারের শিকার হয়েছি, হয়ে আজকের দিনে এখানে এসে দাঁড়িয়েছি। কিন্তু ওরাই তোমার শক্তি বোধহয়, তোমার এরাই আমার শক্তি, আমার 2 মেয়ে। আর বিশেষ করে ও সত্যি আমার পরিবর্তে ওই সবকিছু। আমি আশা রাখি যে নিঃস্বার্থে সেবা করে যাবে, নিঃস্বার্থে সেবা করবে। আমাদের খুব ইচ্ছা আমরা ফ্রি ডিসি শেল্টার একটা করব, যেখানে অ্যাবান্ডেন্ট বাচ্চারা থাকবে, সেখানে কোনো স্বার্থ থাকবে না, সেখানে কোনো টাকা পয়সা থাকবে না। একদম। তো আমার একটা ল্যান্ড কেনাও আছে, সেখানে আমি আশা আছে আগামী দিনে খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছি। জানি না কতটা কি সম্ভব হবে। আমরা মানে তো আর্থিকভাবে অনেকে পিছিয়ে যাই, আসলে পিছিয়ে গেলেও তুমি কিন্তু পিছিয়ে যাওনি, একটু ধীরে ধীরে হয়তো এগোচ্ছ। আমরা পিছিয়েই যাই, আমরা থেমেই যাই। কিন্তু দিদি তুমি বলছিলে অনেকটা কষ্ট করে, তানিষ্কার শরীরটাও ভালো না, একটু যদি বলো। মানে ওর জন্মগত হার্টে ব্লকেজ, তো ওর ওপেন হার্ট সার্জারি হওয়ার কথা। কলকাতার আমরা কলকাতায় দেখাবার পরে ওরা বলেছে যে 3টি অপারেশন হবে, কিন্তু মানে কতটা কি সিওরিটি জীবনের ওনারা দিতে পারবেন না। তখন আমরা ভেলোরে যাই, ভেলোরে যাওয়ার পর 12 লাখ টাকা এস্টিমেট দেয়। ইএমআই সিস্টেমে আমরা দেখাচ্ছি, সেখানে কৃষকদের কাছ থেকে 5 লাখ টাকা আমরা হসপিটালে ওনারা জমা করেছিলেন, ওকে ডোনেট করেছিলেন। সেখান থেকে 12 লাখ মাইনাস হওয়ার পর যেটা থাকলো আমাদের ট্রিটমেন্ট চলছে। এতটা তো সংঘর্ষ করে এগোলাম, হঠাৎ জানুয়ারি মাস থেকে বাবার এরকম দেখা গেল 2টো কিডনি ফেলিওর। পার ডে 14,000 টাকা করে লাগছিল যখন বাবার ট্রিটমেন্ট চলাকালীন। তো সেটা আমরা সেই দিক থেকে এখন আর্থিক দিক থেকে ভীষণ ভেঙে পড়েছি, কিন্তু তাও ওদের সেবা করে চলেছি। আর আমার হাজব্যান্ড অনলি ওয়ান আর্নিং মেম্বার, ওনার সহযোগিতায় সবকিছু চলছে। উনি কোনোভাবে ত্রুটি দেয়নি। তুমি আমার ওই বাড়িটায় গেলেও দেখতে পাবে যে খাবার, চাল, সমস্ত কিছু ওদের জন্য জোগাড় করে। এটা ওদের জন্যই শেল্টার, তাই তো? এই বাড়িটা এটা জনসাধারণের আশ্রয় দেওয়া নাম। যারা আমার কাছে বাচ্চা দিয়ে গেছে বা রেখে গেছে, নিঃস্বার্থে তারা রেখে গেছে, তাদের দেওয়া নাম আশ্রয়। সত্যি আশ্রয়। তারা বলেছে দিদি এখানে রেখে গেলে বাচ্চা বাঁচবে। এখানে সমস্ত অসহায় বাচ্চাদের আশ্রয় দেওয়া হয়, সমস্ত অসহায় বাচ্চা। আর এটা আমাদের কোনো রেজিস্টার্ড এনজিও নয়, এটা সম্পূর্ণ আমাদের পকেট মানি দ্বারা চলে। আর আমার বাবার যা টাকা উপার্জন করেন, আমার বাবা একজন ব্যবসায়ী, তিনি গ্রসারি শপে ডিলারশিপ করেন। তো তিনি যা উপার্জন করে, আর আমি যেহেতু একজন হার্ট পেশেন্ট, আমার চিকিৎসার জন্য আমি যা পকেট মানি এতদিন জমাই বা যা জমাই সব কিছু দিয়ে খাবার কিনি। মেন আমাদের বাবাই আমাদের বিশ্বাস। আমরা সবাই এই এতগুলো বাচ্চা, আমরা সবাই আমার বাবার উপরেই নির্ভরিত। কিন্তু তানিষ্কা কবে মানে এতটা ভালোবাসা ওদের, এটা মাকে দেখে শেখা বোধ হয় না? এই যে ছোটবেলা থেকে, কারণ মানুষকে ভালোবেসে দেখলাম যে মানুষ সেটাতে সন্তুষ্ট নয়। যতদিন আমরা দিতে পারবো ততদিন সব ঠিক আছে, সব দাম আছে, ঠিক আছে। কিন্তু যখন আমি দিতে পারবো না বা আমার সামর্থ্য হয়ে উঠবে না, তখন আর আমি ভালো নয়। এইটুকু বয়সে কি কঠিন সত্যটা বুঝে গেছে তানিষ্কা, আমার এত ভালো লাগছে। আর সব থেকে বেশি তো কষ্ট তখন হয় যে যখন নিজেদের এলাকার বাচ্চাগুলোর উপর এতটাই কিছু মানুষ অত্যাচার করেন। তাদের একটাই দোষ, তারা গলিতে শোয়, তারা এদিক ওদিক শুয়ে পড়ে, একটাই দোষ। তো গলির বাচ্চা, পাড়ার বাচ্চা পাড়ায় থাকবে না, গলিতে থাকবে, তো কোথায় থাকবে? আমরা থাকতে দিই না, তাহলে কোথায় থাকবে? তো অনেক এরকম কিছু মানুষদের দেখেছি, যখন তাদের এই এদিক ওদিক গলিতে শোয়ার দোষে তাদেরকে বিষ দিয়ে দেওয়া হয়, মেরে ফেলা, তখন খুবই কষ্ট হয়। আমি আপনাদের সবার কাছে অনুরোধ করছি হাত জোড়ো করে, কেউ বলে দেয়নি যে এই বাচ্চাদেরকে ভালোবাসো। অনেকেই বাচ্চাদেরকে পছন্দ করেন না, কারণ এদের গা দিয়ে গন্ধ ছাড়ে, এরা একটু নোংরা হয়। কিন্তু
কেউ বলে দেয়নি যে ভালোবাসুন। যারা ভালোবাসেন তারা হয়তো বুঝবে এই বাচ্চাদের কষ্ট। যারা ভালোবাসেন না, কেউ জোর দেয়নি যে ভালোবাসুন, কিন্তু তবে এভাবে কষ্ট দেবেন না। আপনাদের সবার কাছে এটা আমার রিকোয়েস্ট যে এই বাচ্চাদেরকে এভাবে কষ্ট দেবেন না। অন্তত এইভাবে যে বিষ দিয়ে দেওয়া হচ্ছে, অকারণে মারা হচ্ছে, তাদের অনেক কষ্ট হচ্ছে। তাই তো। এবং আমার যেটা মনে হয়, যেটা তনিষ্কা বলে একদমই ঠিক, মানে অনেকেই ভয় পান, সেটাকেও আমরা সম্মান করি এবং ভয় পেতেই পারেন তাদের, কিন্তু ক্ষতি কারোর করবেন না। আপনাকে আশ্রয় দিতে আমরা বলছি না কেউই, কিন্তু ক্ষতি করবেন না তাদের, তারা কিন্তু আপনার ক্ষতি করবে না, তাই না? এইটুকু আমরা বলতে পারি। দেখুন না কেমন নিষ্পাপ প্রাণকে, মানে আমি জানি না কিভাবে কেউ ক্ষতি করতে পারে। যাই হোক, যেটা আমি বলছিলাম দিদি, একটা কথাই যে এই কাজটা এত বছর ধরে করে চলেছে, অনেক বাধা এসেছে বোধহয়, প্রচুর, মানে মানুষ থেকে শুরু করে নানান রকম বাধা নিশ্চয়ই এসেছে। ওদেরকে এক জায়গায় এতজনকে রাখা, একটু যদি বলো সেটা কিভাবে, মানে তুমি সেই বাধাগুলো কিভাবে অতিক্রম করলে একটু একটু করে? সেটা না বলার মতন, মুখে সে ভাষা বলার মতন নয়। যেমন ধরুন খেতে দিচ্ছি, পাড়ার বাচ্চাদের একটা জায়গায় খেতে দিচ্ছি, খেতে দেওয়াতে তাদের আপত্তি, এখানে কেন দিচ্ছ, কিন্তু আমি দিচ্ছি রাস্তায়, আমি তুলে দিচ্ছি, আমি বাটি ইউজ করছি, পেপার ইউজ করছি। এরকম ভাবে অনেক বাধা এসছে। ওই কিছুক্ষণ আগে যে বললাম 8টা বাচ্চাকে বিষ দিয়ে দিল, তাদের কি অপরাধ কি ছিল? মুরগি ধরেছিল। তারপরে এখানে মানে তোর পাড়ার মধ্যে যেহেতু আশ্রয় গড়ে তোলা, সেখানে পাড়ার লোকেরা কতটা মানে সহযোগিতা করেন বা করেছেন? সহযোগিতা করেন বলতে বাচ্চাদের চিৎকার চেঁচামেচি একটু সহ্য করে তারা, এখনো পর্যন্ত কেউ আপত্তি করেনি। তবে কিছু মানুষকে এদের প্রেমে কনভার্ট করতে পেরেছি, কিছু মানুষ এত বছরে। আগে যারা লাথি মারতো, আগে যারা খেতে দিত না, বাড়ির সামনে শুলে জল ঢেলে দিত, তাদেরকে দেখেছি একটা বিস্কিট হলো এখন দেয় পাড়ায়। বাহ, এই বদলটাই আমি চেয়েছিলাম। আমার 8টা বাচ্চার জীবন দিয়ে এই বদলটা আমি আনতে পেরেছি। এই যে ভালোবাসছেন, পাশে আছে, আস্তে আস্তে আশ্রয় আরো বড় হবে, এই আশা তো রাখি। এই আশা আমরা সবাই রাখিবেন, আমিও রাখি, যে আমাদের এই আশ্রয়, এখানে সমস্ত অসহায় বাচ্চাদের আশ্রয় দেওয়া হয়। আশা করি এই আশ্রয় চিরস্থায়ী হোক, আগামীকাল, আগামী বছরে, এইটুকুই আশা আছে। আচ্ছা, তবুও আমি বলছি, অসুস্থ হয় অনেকে, তাদের জন্য তো একটা খরচ আছে, ডাক্তার দেখানো রেগুলার দিদি, সেটা কিভাবে সম্ভব হয়? এতজন যেহেতু কিভাবে সম্ভব হয়? যখন বাচ্চাদের, আমার তো সবই রেস্কিউ করা বাচ্চা, তো অনেক খরচা। আমাদের সোনারপুরে যে ক্লিনিকে আমি দেখাই, ওই দিদিও অনেকটা আমাকে সাহায্য করে। কি সাহায্য করে? আমাকে সে ইএমআই কার্ডের মতো একটা প্রসেস করে দিয়েছে। আমি ট্রিটমেন্ট করাই আর মান্থলি ওখানে পেমেন্ট করি, যেরকম আমার যা হয়। এবার ওনার জন্যই হতে পারে যে খাবারগুলো কিনছি, পরে পরে পয়সা দিচ্ছি, অনেক সময় অনেক স্যাম্পেলও উনি দিয়ে দেন আর কি। তো সেক্ষেত্রেও আমি অনেকটা উপকৃত হই। এছাড়া আমার বন্ধু বান্ধব তো আছেই, আমার ফেসবুকের অনেক বন্ধু আছে। না, তেমন কোনো কিছু হয় না। তবে কি, আমাদের ফেসবুকে যারা বন্ধু বান্ধব আছে, আমরা যখন ট্রিটমেন্ট করি একসঙ্গে সবাই ওখানে যে যেরকম পারে সেরকম দিয়ে আমরা ট্রিটমেন্টটা চালাই। তোমার ফেসবুকের নামটা একবার দর্শকদের বলে দাও যারা চান। সমিতা পণ্ডিত, SHAMITA। আমি একটা রিকোয়েস্ট করতে পারি? নিশ্চয়ই। আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট যে আমাদের টাকা পয়সা লাগবে না, আমাদেরকে একটু আমাদের বাচ্চাদের জন্য খাবার দেবেন। সে আপনারা চালও দিতে পারেন, আমরা রেশনের চাল কালেক্ট করি যে সব জায়গায় জায়গায় গিয়ে, আমিও আমার ম্যামের কাছে গিয়ে বা অনেক আঙ্কেল আন্টিদের কাছে আমি বলি যে আপনাদের রেশনের চাল আমাকে দেবেন, আমি কিনবো। আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট যে আমাদেরকে টাকা দিতে হবে না, আপনারা আমাদেরকে চাল দেবেন, ডগ ফুড দেবেন, বিস্কিট দেবেন। কারণ আমাদের রোজের নাইট ফিডিং হয়, হয়তো এভরিডে সব তেমন সামর্থ্য হয় না, তবে কোনোদিন ভাত, কোনোদিন ডগ ফুড, কোনোদিন বিস্কিট, এমনও হয়েছে রাত্রিরে বিস্কিট দিয়েও ফিডিং করানো হয়েছে। বাচ্চাগুলোকে ক্ষুধার্ত আমরা কোনোদিনই থাকতে দিই না, এভরিডে আমাদের নাইট ফিডিং চলে। আমার বাবা করান, আমি টিউশন থেকে আস্তে আস্তেই করাই। এইভাবেই আমাদের বিভিন্ন জায়গায় বাচ্চাদের খাওয়ানো হয়। ওরা না শুধু খাওয়ার জন্য বসে থাকে না, ওরা আমাদের অপেক্ষায় বসে থাকে।
আর মনে মনে এটাই চিন্তা করি ওরা তো যে এটাই চায়, ভালোবাসা, আর তো আর তো কিছু চায় না। না, ওরা ভালোবাসাটা শুধু চায়। সেই মানে সেটাই আমরা দিতে পারি না, সেটা আমরা আমরা দিতে এমন পারি না। সেইটুকুই দিতে পারি না। মানুষের চাহিদা অনেক আছে, মানুষের চাহিদা শেষ হয় না, কিন্তু এই বাচ্চাদের শুধু এইটুকুই চাহিদা, একটু খাবার আর একটু ভালোবাসা, আর কিচ্ছু চাই না, একদম কিচ্ছু একটা চাই না। ভাগ্য করে মেয়ে পেয়েছো দিদি, দুই মেয়েই বোধ হয়, কিন্তু ও এত ছোট বয়সে এতটা ম্যাচিওর, জীবনটা কেমন ভাবে বোঝে, ওদের জন্যই বোধ হয় তানিষ্কা এইভাবে বুঝতে শিখেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি এদের মধ্যে আমার ভালোবাসা, আমার প্রতি একটা ফিলিংস এদের মধ্যে আমি দেখেছি। আমি আজ পর্যন্ত আমার হিউম্যান ফ্রেন্ডসদের মধ্যে এতটা ফিলিংস বা এতটা ভালোবাসা ওদের মধ্যে দেখিনি। আমার হিউম্যান ফ্রেন্ডস একসময় অনেক ছিল, একসময় বলার কারণ এটাই, কারণ আমি যেহেতু এই বাচ্চাদের এই রাস্তার পশুদের নিয়ে নাড়াঘাটা করি, সেটা ওরা পছন্দ করেন না। যেহেতু এদের সঙ্গে আমি কথা বলি, এদেরকে তো খুব ভালোবাসি, তো এদের সঙ্গে কথাবার্তা বলি, এদেরকে খাওয়াই, সেটা আমার হিউম্যান ফ্রেন্ডসদের চোখে পড়ে নোংরামি করে, কি নোংরা ঘাটে, কি করে। এই জন্যই আজকের দিনে দাঁড়িয়ে, আজকে আমি ক্লাস 11-এ পড়ি, তো এই বছরই মাধ্যমিক পাশ করেছি, ক্লাস 11-এ পড়ি, তো আমার এই সময় কোনো বন্ধু নেই। আমার বন্ধু বলতে এই বাচ্চাগুলো আসল বন্ধু, যারা কোনোদিন হাত ছাড়বে না, তাই না? হাত ছাড়বে না, সে কোনোদিন বিশ্বাস যাই হয়ে যাক, করতে ঝড় আসুক, বৃষ্টি আসুক, কিচ্ছু হবে না। এরা হচ্ছে আসল বন্ধু। আমি মনে করি যে এরাই আমার আসল বন্ধু। এরা নিঃস্বার্থে আমাকে ভালোবাসে, আমার সাথে থাকে, আমার পাশে থাকে। আমি যখন রাত্রিরে টিউশন থেকে একা ফিরি বা স্কুল থেকে একা ফিরি, এরাই কিন্তু আমাকে রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে আসে। সেই কারণে আমার এখন এই সিচুয়েশন, এই টাইমে দাঁড়িয়ে আমার মনে হয় না যে কোনো হিউম্যান ফ্রেন্ডসের আমার দরকার, কারণ আমার কাছে এরাই অনেক। দারুণ দারুণ। যাই হোক, এইভাবে তো সবাই ভাববেন না, সবাই আশা করতেও পারি না আমরা সবার ভাবনা এক হবে, কিন্তু এইটুকু সহমর্মিতা আর কি, একটু সহানুভূতি বলবো না, একটু ভালোবাসা, এইটুকু আশা করতেই পাই। দেখুন কেমন করে শুয়েই আছে আরেকজন। এই বৃষ্টি এই ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছে, তারা যদি কারো বারান্দায় গিয়ে আশ্রয় নেয়, এর মানে এই নয় ভাতের ফ্যান ডাল ছুড়ে দেয়। আমার পাশে একজন আছেন, তার বারান্দায় শুতে যায় বলে তার হাজবেন্ড ডালের জল নিয়ে হাতায় করে বাচ্চাটির গায়ে দিয়ে দেয়। আমি এটা নিয়ে একটা ফেসবুক লাইভও করেছিলাম, ধরুন 4-5 মাস আগে। বাচ্চাটির অপরাধ ছিল তার বারান্দায় গিয়ে শুয়েছে, তাদের কোনো গেট নেই, তো আমার অনুরোধ ছিল তারা গেট লাগিয়ে নিক, ওরা আর ঢুকতে পারবে না। তাই তো, ওরা কোথায় যাবে? পাড়ার বাচ্চা পাড়ায় থাকবে না, কোথায় থাকবে? তারাও একদমই তাই, কি হয়েছে, একদমই তাই। শোনা শান্ত, ভীষণ শান্ত, ভীষণ শান্ত। শোনা যাই হোক, অনেক আলোচনা কোথাও হলো কোনো দিদি। বাড়িতে গন্ধ পেলে কোনো রান্নার, ওরা কিন্তু চলে যাবে তাদের বাড়িতে। গন্ধটা, ও তাই, মানে তারা দেখে আসবে তাদের বাড়িতে কি রান্না হচ্ছে, তাই না? বড় একটু তো খিদে পাই আমাদের। আচ্ছা দিদি, রান্না মানে ওদের জন্য রান্না কে করে? মানে ধরো ভাত রান্না আমার হাজবেন্ড, অনেক বড় হাঁড়ি যেহেতু, এভরিডে অনেক বড় হাঁড়ি বসে, আমার হাজবেন্ড বসিয়ে দেন, আর তানিষ্কাই ওটাকে নাবানো, ঠান্ডা করা, তারপর এখানে আনা, এখানে আনেন দাদা, ওই আঙ্কেল, আর খাওয়ানো দাওয়ানো সবার সাথে থাকা, এইভাবে। বাপরে, আমি যেটা আমাদের দেখছিলাম ভোরবেলায় রান্না বসে যায় ওদের। ভোরবেলাতে ওরা ওদের টাইমিং আছে, চায়ের আগে মানে গ্যাস অন করেই ওদের ভাতটাই ফার্স্ট বসে, তারপর আমাদের চা বসে, আমাদের ব্রেকফাস্ট বসে, কিন্তু ফার্স্ট ভোরবেলা ওদের ভাত চিকেনই বসে প্রত্যেক দিন করা। সত্যি মানে আর যেটা আমি বলছিলাম, তোমাদের এই রাস্তাটাও আসার দিক থেকে বেশ ভয়ঙ্কর, মানে যেরকম খারাপ অবস্থা, সেখান থেকে ওদের জন্য খাবার করে নিয়ে আসে। কত বয়স থেকে করছো এটা তুমি? অনেক ছোট বয়স থেকে, মানে আমি কি বলবো, বয়স হিসাব করতে পারবো না, ছোট বয়স থেকে করছি। এখন বোনও করে বোধহয়। হ্যাঁ, এখন বোনও সারাদিন ওই এদেরকে নিয়ে নাড়াঘাটা, এদেরকেই খাওয়ানো। কি বলুন তো, আমাদের স্কুল ব্যাগে বই খাতা তো পাওয়া যাবেই, কিন্তু তার চেয়ে বড় বিস্কিটের প্যাকেট অনেক পাবেন ওদেরকে দেওয়ার জন্য, তাই না? তাই না? যাক, আমরা শেষ করব, অনেকক্ষণ আলোচনা করলাম, ওপরেও
ওপরের অনেকের মন খারাপ হয়ে গেছে, তারা আসতে পারছে না কাছে, তাই না? কিন্তু বিভিন্ন জায়গা থেকে তুমি বলছিলে বিভিন্ন জায়গা থেকে রেস্কিউ করা। যেরকম ঘাসিয়ারাতে একটি বাচ্চাকে বীজ দেওয়া হয়েছিল, তার আনুমানিক 17 বছর বয়স। তো বীজটা দেওয়ার পরে অনেক কষ্টে তাকে বাঁচিয়েছি, আর সে লাকিলি সে বেঁচেও গেছে। সেই বাচ্চাটাও আছে। চিকু নামে একটি অ্যাগ্রেসিভ বাচ্চাও আছে, তাকে দমদম থেকে রেস্কিউ করা। তারপর তো লালি, পঞ্চা, সবাইকে কাজল কাজল দারুণ। এবং মা ছেলে আমি দেখছিলাম তাদেরকেও বাঁচিয়েছো। হ্যাঁ, মা ছেলে ওরা ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়ে যেত, তো একটি অনুরাধা নামে মেয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে ওকে আমাদের কাছে দিয়ে যায়। তো এইভাবে মা ছেলে খুব ভালোই আছে। ওরা আবার এত সুন্দর বন্ডিং, একে অপরকে ছাড়া থাকতে পারে না। আমিও সেটাই দেখলাম। যাই হোক, একটু ঘুমো হচ্ছে, আবার উঠে পড়ছে। জিওকে আমরা গাড়ির তলা থেকে পেয়েছিলাম, ওটা পার্ক সার্কাস গাড়ির তলা থেকে, নামটা ঠিক মনে নেই জায়গাটা, তিলজলা মনে হয়। তো গাড়ির তলায় কেউ ছেড়ে দিয়ে গেছিল, কোনো একজন তাকে একদম ছোট বয়সে কোনো একজন নিয়ে গেছিল, এবং চায়ের দোকান থেকে আমরা জানতে পারি যে রাতে এসে ছেড়ে দিয়ে যায়। তখন রেস্কিউ করে নিয়ে এসেছিলাম। কি বলুন তো, মন তো চায় অনেক কিছু করতে, কিন্তু একটা দিকে এসে আমরা আটকে পড়ি যে খাওয়াবো কি, খেতে দেবো কি, ট্রিটমেন্টটা করবো কি করে। এমনও হয়েছে একটা ল্যাবরেটর, বিন্দু নাম তার, সে যখন কলকাতা স্টেশন থেকে তাকে রেস্কিউ করা হয়েছে। সে যতদিন ইয়াং ছিল তাকে রেস্কিউ করা কি টিম আছে তোমাদের? না, আমাদের কোনো টিম নেই। আমি যাই, আর ওই দাদা যে আছেন, ওই রাজদা, দুজনে মিলে গাড়ি বুকিং করে যাই। তো সেখানেও তো একটা হিউজ খরচা। এমনও হয়েছে যে একটি বাচ্চাকে রেস্কিউ করতে আমরা অনেক দূর, সেই সময় এরা খুব ছোট ছিল, পক্স হয়েছিল, প্রত্যেকের পক্স হয়েছে, তখন ওকে রেস্কিউ করতেই হবে। সেই সময় এতটাই আর্থিক প্রবলেম ছিল। আমার পাশে একজন সোনার দোকানে, ওখানে আমার কানেরটা বন্ধক দিয়ে আমি কিন্তু ওকে রেস্কিউ করিয়েছি, এবং আশারিতে ভর্তি করিয়েছিলাম। আশারিতে দীর্ঘদিন ছিল, ভালো ছিল, তারপর সুস্থ হয়ে মারা যায়। যাক, কেউ তো আছে তোদের জন্য। তুমি কিছু বলছিলে বাবা? ওই বিন্দুকে ওইভাবে বিজনেসের জন্য নিয়ে আসা হয়েছিল। যখন তার খুব বয়স হয়ে যায়, সে আর কোনো বিজনেসের কাজে লাগবে না, সেই জন্য কলকাতা স্টেশন ওইভাবে ছেড়ে দিয়েছে। আর ছিন্ন বিচ্ছিন্ন অবস্থাটা, সেখান থেকে আমার মা তখন বিন্দুকে নিয়ে আসে। বাহ, সত্যি মানে দিদি, তনিষ্কা তো সুস্থ হবেই, কিন্তু একটা বিষয় যে এর চেয়ে বোধহয় বড় আশীর্বাদ, ভালোবাসা তোমরা আর কোথাও থেকে পাও না, পাবেও না, না, তাই না? ওই জন্যই হয়তো এখনো ভালো আছে, ওর অপারেশন করতে হয়নি। সেই আমি মনে করি যে আমি এই যে এদের সেবা করি বা এদেরকে আদর করি, ভালোবাসি, এদের ভালোবাসাতেই আমি সুস্থ আছি। একদম, এখনো পর্যন্ত সুস্থ আছি, আগামী দিনেও হয়তো সুস্থ থাকবো। ঠিক এই মনের জন্যে, কারণ আশ্রয়কে আমাদের সকলের আরো বড় করে তুলতে হবে, এটা আমিও চাই সকলে তুলুক, আমিও পাশে যেন থাকতে পারি সবসময়। যাই হোক, আমরা শেষ করব। শেষে কি বলবে দিদি দর্শকদের যারা দেখছেন, অনেকে দেখছেন, বা তনিষ্কা কি বলবে তুমি বলো? দর্শকদের এইটুকুই রিকোয়েস্ট যে এই যে আগে বললাম না, এদের প্লিজ কষ্ট দেবেন না। এদের কষ্টটা সত্যি নেওয়া যায় না। যারা এই বাচ্চাদের ভালোবাসে তারাই একমাত্র এটা বুঝবে যে এদের যন্ত্রণাটা কতটা। এইটুকুই রিকোয়েস্ট যে কষ্ট দেবেন না। আর কোনো দাবি নেই, কিন্তু আর কোনো দাবি নেই। এরা তো মুখ ফুটে বলতেও পারে না যে আমাদের খিদে পেয়েছে। সেই চল চল, তুমি চল, তুমি উঠবে বাবা, উঠবে। দিদি কি বলবে শেষে, বলে আমরা শেষ করি। ওই তো মেয়ের রিকোয়েস্টটাই আমারও রিকোয়েস্ট, যারা ভালোবাসেন না তাদের ভালোবাসতে হবে না, কিন্তু মেরে দেবেন না, সেই মেরে দেবেন না। এরাও প্রকৃতির একটা অংশ, আমরাও যেভাবে প্রকৃতির সঙ্গে আছি, এরাও প্রকৃতির অংশ। আমাদের জন্যই হয়তো, ওদের জন্য আমরা খাবার পাই, তাই না? এদের খাবারের জন্যই কিন্তু আমরা খাবার পাই। ইভেন এটাও বলবো যে এই প্রকৃতিতে যেমন আমাদের মানুষের বাঁচার অধিকার আছে, এদেরও কিন্তু বাঁচার অধিকার একদম অধিকার আছে, 100% এদের বাঁচার অধিকার আছে। এদেরকে এইভাবে বিষ দিয়ে মেরে ফেলা বা গায়ে গরম জল ছুঁড়ে বা গায়ে ডালের জল ছুঁড়ে মেরে ফেলাটা কিন্তু উচিত নয়। যাই হোক, ওপরে অনেকে ডাকাডাকি করছে,
এবার একটা দিদি দেখা দিয়ে আসো, মাঝখানে বুঝতে পারছে নিচে হচ্ছে এবং ওরা সেখানে আসতে পারছে না, সেই জন্য থ্যাংক ইউ সো মাচ দিদি দুজনকে, তোমাদেরকে থ্যাংক ইউ। তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তুমি এতটা ভালোবাসো বাচ্চাদেরকে, যা দেখলাম। সেই ভালোবাসবো না, কিছু মানুষ আছে এই আপনার মতো এই রিপোর্টার আন্টি আঙ্কেল, ওনারা বলেছেন আমরা আসবো, কিন্তু তারপরে আর কোনো যোগাযোগ রাখিনি। হয়তো এই পচাগলা বাচ্চাদেরকে ওরা হয়তো সেটা ফুটেজ করবে না বা তুলতে চায় না, সত্যি আমরা বিশ্বাস করিনি, সত্যি আমরা করিনি। কিন্তু এই আপনি যে এসেছেন, সত্যি আপনাকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। আমি কিছুই করিনি, মানে তোমরা যেটা করছো সেটার কাছে কিছুই না, তাই না? এই কাজটা চলতে থাকুক, আমরাও মানে থ্যাংক ইউ বলে বোধহয় কি বলবো, থ্যাংক ইউ বলার জায়গাও নেই। থ্যাংক ইউ খুব ছোট একটা শব্দ, যা কাজ তোমরা করছো আমরা যেন সকলে একটু একটু করে এরকম করতে পারি, ভালো থাকতে পারি, তোমাদের মতো মন যাতে সকলের হয়, এবং তানিষ্কা সুস্থ হয়ে উঠুক, আশ্রয়কে আরো অনেক বড় করুক আগামীকালে, এটাই আমরা চাই। ভালো থেকো, ভুবদি ভালো থেকো। মানে খেতে দেওয়া নিয়েও সমস্যা, খেতে দেওয়া নিয়েও সমস্যা, জল দেওয়া, এরা 9 বছর রেখে দিয়েছে, ব্রিডারের কাছ থেকে আমি রেস্কিউ করা, ব্রিডারের কাছ থেকে পড়ে যাবে বলে বেঁধে রাখা হয়েছে। মিষ্টিকে ফেলে দেওয়া হয় একটা প্লাস্টিকের মধ্যে বেঁধে, তখন খুব ছোট, আনুমানিক ডাক্তারের কথা অনুযায়ী 25 থেকে 30 প্লাস্টিকের মধ্যে বেঁধে প্লাস্টিকের মুখটা বন্ধ করে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়। তখন এক ভদ্রমহিলা কাজ করতে যখন যাচ্ছেন, ভাবছেন কি মানুষের বাচ্চাটা কি নড়ছে, প্লাস্টিকটা খোলার পরে মিষ্টি বেরিয়েছে, মিষ্টি, ওই যে মিষ্টি বেরিয়েছে। বাবা কত জুনাচ্ছি আমরা, সবাইকেই মানে রেস্কিউ করে আনে, 4 জনেই। আরেকজন কই গেল? ওই যেহেতু বকা হয়েছে বুঝতে পেরে গেছে। ওই বাবা, আমার তো এই অবস্থা, কিডনি পেশেন্ট। কিমা 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 কিমা, ওরে বাবরি 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 বাবরি। একটা ঘরেই এতজনকে নিয়ে থাকি। আর এই যে দরজাটা আমাদের, এই দরজাটা আমার জানালা ছিল, এটাকে কেটে দরজা করে দিয়েছি। মানে এই বাচ্চাদের নিয়ে বললাম না প্রথমেই যে 8টা বাচ্চাকে আমার বীজ দিয়ে দিয়েছে আমার জায়ের মা। তো এইভাবে যুদ্ধ করে করে আজকে এতগুলো বছর। বাহ, এরপর আরো বড় হবে আশ্রয়, একদম হতেই হবে, তাই না? ও খুবই অসুস্থ, ওকে বিছানা থেকে নামালে ওর ইমিউনিটি ভীষণ লো। আচ্ছা, যেহেতু থ্যালাসেমিয়া কেন, এদের ট্রিটমেন্ট, কিন্তু বেঁচে আছে, ভালো আছে, ও বাড়েনি, ওর 3 বছর বয়সও বাড়েনি। ওকে সোশ্যাল মিডিয়ায় সবাই বৃষ্টি নামে চেনে, আর ওর বাড়ির নাম হচ্ছে মিষ্টি। মিষ্টি, এটা আমাদের টমি, হ্যাঁ, পাড়ার ডন। হ্যাঁ, পাড়ার ডন, মানে আমরা থাকলে ডন, আর না থাকলে জিরো। ওই যে চলে এসছে কতজন, হিরো, না থাকলে জিরো। এই জিরো না, চলো 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 বাবা, চলো সত্য বাবা, চলো।